বাংলাদেশে কি একটা নির্বাচন ভোটের আগেই ঠিক হয়ে গেছে? একটা সূত্র কিন্তু ঠিক এমনই এক দাবি করছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি এই পাতানো নির্বাচনের পেছনের ঘটনাটা আসলে কি আর কারা এর মূল চরিত্র। তো সবার আগে বোঝা যাক এই পাতানো নির্বাচন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সূত্রটা বলছে এটা আসলে কোনো গণতান্ত্রিক লড়াই না, বরং একটা রাজনৈতিক ডিল বা চুক্তি। মানে ভোটের আগেই সব ঠিকঠাক, ক্ষমতার ভাগাভাগিটা আলোচনার টেবিলেই সেরে ফেলা হচ্ছে। আচ্ছা, এই যে রাজনৈতিক খেলা, এর কেন্দ্রে নাকি আছে তিনটা পক্ষ। এই তিন পক্ষ মিলেই তৈরি করেছে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল বা ক্ষমতার ত্রিভুজ। চলুন তো দেখি এই চুক্তির মূল খেলোয়াড়েরা আসলে কারা আর তাদের কার কি উদ্দেশ্য। এই ক্ষমতার ত্রিভুজের প্রথম বিন্দু মানে মূল পরিকল্পনাকারী হিসেবে সূত্রটা একজনের নামই সামনে আনছে। তিনি হলেন ডক্টর ইউনুস। দাবিটা হলো তিনিই নাকি ২০২৫ সালের জুন মাসে লন্ডনে বসে এই আলোচনার জন্ম দেন। ত্রিভুজের দ্বিতীয় কোণটায় আছেন বিএনপির তারেক রহমান। বলা হচ্ছে ডক্টর ইউনুসের দিক থেকে যে প্রাথমিক প্রস্তাবটা এসেছিল সেটা সরাসরি তাকেই দেওয়া হয়, আর এতেই তিনি এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আর ত্রিভুজের তৃতীয় পক্ষ, সে হল ভারত। সূত্রটার দাবি অনুযায়ী একটা আঞ্চলিক শক্তি হিসাবে ভারতের তো নিজস্ব কিছু স্বার্থ আছেই, আর সেটাই তারেক রহমানের ওপর প্রভাব বিস্তার নিয়ে এক ধরনের টানাটানির পরিস্থিতি তৈরি করেছে। এখানেই বিষয়টা বেশ মজার। দেখুন, প্রত্যেকটা পক্ষেরই কিন্তু একেবারে আলাদা আলাদা উদ্দেশ্য। সূত্র বলছে ডক্টর ইউনুসের লক্ষ্য হল রাষ্ট্রপতির পদ, তারেক রহমানের নজর প্রধানমন্ত্রীর চেয়ারে, আর ভারতের উদ্দেশ্য হল নিজের আঞ্চলিক স্বার্থটা ঠিক রাখা। এই যে তিন দিকে তিন রকম চাওয়া পাওয়া, এটাই কিন্তু এই জোটের ভেতরে একটা চাপা উত্তেজনা তৈরি করে রেখেছে, আর এই টেনশনই পুরো ডিলটাকে যে কোনো সময় ভেঙে দিতে পারে। আচ্ছা, চলুন এখন আলোচনার আরেকটু ভেতরে ঢোকা যাক। দেখি সংসদের আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষিটা ঠিক কীভাবে হয়েছে। সূত্রটা যা দাবি করছে তা হল লন্ডনে ডক্টর ইউনুসের প্রথম প্রস্তাবে বিএনপিকে ১০০টা সংসদীয় আসন অফার করা হয়েছিল। কিন্তু এই ১০০ আসনের প্রস্তাব কিন্তু বেশিক্ষণ টেকেনি। তারেক রহমানের শিবির থেকে পাল্টা দাবি চলে আসে, আর সেটা হলো ঠিক দ্বিগুণ, মানে ২০০টা আসন। এই একটা দাবি থেকেই কিন্তু বোঝা যায় যে আলোচনার ক্ষমতার পাল্লাটা ধীরে ধীরে একদিকে ঝুঁকতে শুরু করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই যে উপরের মহলে এত রাজনৈতিক দর কষাকষি চলছে, এর প্রভাব কি শুধু ক্ষমতার করিডোরেই আটকে আছে? সূত্র কিন্তু বলছে একদমই না। এর ঢেউ এসে লাগছে সমাজের একেবারে বিভিন্ন স্তরে। সূত্র অনুযায়ী এই রাজনৈতিক পট পরিবর্তনের আলামত এখনই নাকি দেখা যাচ্ছে। যেমন ধরুন, ইউনিভার্সিটির ভিসি পদের জন্য লবিং শুরু হয়ে গেছে, স্বতন্ত্র প্রার্থীদের ওপর চাপ তৈরির অভিযোগও উঠছে। এমনকি ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্বের মতো সিরিয়াস ইস্যু থাকার পরেও নাকি নির্বাচন কমিশন প্রার্থীদের ব্যাপারে দেখেও না দেখার ভান করছে। আর ভারত বিরোধিতাকে তো একটা রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, পর্দার আড়ালে যখন এই দর কষাকষি চলছে, ঠিক তখনই কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে একেবারে ভিন্ন ধরনের কিছু রাজনৈতিক চিন্তাভাবনাও সামনে আনা হচ্ছে। এই বইটা যেমন, তেমনই একটা উদাহরণ। এখানে এই সূত্রটা একটা অদ্ভুত বৈপরীত্যের দিকে আঙুল তুলেছে। একদিকে যখন চারপাশে এত অনিয়মের অভিযোগ, তখন প্রধান নির্বাচন কমিশনার নাকি পুরো প্রক্রিয়া নিয়ে সবার সামনে বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন। এই দুটো ছবি যেন মাঠের আসল বাস্তবতার সাথে একেবারেই মিলছে না। কিন্তু আসল প্রশ্ন হল, এই যে কথিত চুক্তি, এটা কি শেষ পর্যন্ত টিকবে? চলুন আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে দেখি সূত্রটা এর ভেতরের ঝুঁকিগুলো নিয়ে কি বলছে। এমন ঝুঁকি যা পুরো আয়োজনটাকেই হয়তো ভেস্তে দিতে পারে। সূত্র থেকে পাওয়া এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মানেটা কি? মানে হলো, দেশে যে একটা স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নেই, এই যুক্তি দিয়েই তো এই নির্বাচনটা সাজানো হচ্ছে, তাই না? তো ঠিক এই একই যুক্তি দেখিয়ে কিন্তু পুরো নির্বাচনটাকেই বাতিল করে দেওয়া যেতে পারে। কি একটা প্যারাডক্স! এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের মুখোমুখি করে দেয়। যখন একটা নির্বাচন আর নির্বাচন থাকে না, সির্ফ একটা চুক্তি বা বোঝাপড়ায় পরিণত হয়, তখন গণতন্ত্রের কি হবে? এই প্রশ্নটাই ভাবনার জন্য রইল।